Good afternoon. Battery saver mode. Good afternoon. তোমাদের কারোর নাম্বার দেখাচ্ছে না আমাকে। কতজন আছো? গুড আফটারনুন, গুড আফটারনুন। সবাই একটু জয়েন করুক, স্টার্ট করছি ক্লাস। সবাই একটু জয়েন করুক, স্টার্ট করছি, ওকে? আগের ক্লাসে কারোর কোথাও ডাউট আছে? আগের ক্লাসে কারোর কোথাও ডাউট? পড়াটা দেখা হয়নি, সেটা আমি বুঝতে পারছি, বাট একটু দেখে নিয়ে আমাকে জানিও, ওকে? গুড আফটারনুন। আমি কি স্টার্ট করবো ক্লাস? সবাই জয়েন করে গেছে? এক্সট্রা ক্লাসটাতে সয়েলের ক্লাসটা করাচ্ছি, এর পরেরটাতে আমরা ভেজিটেশনটা করে নেবো। তাহলে আমাদের যতগুলো জিনিস বাকি ছিল সেগুলো আমাদের কভার হয়ে যাবে, ঠিক আছে? যে কটা পোর্শন আমাদের বাকি ছিল সেটা বাকিটা আমাদের আজকে কভার হয়ে যাবে। তুমি সোনারপুর থেকে ক্লাস করছো? ভেরি গুড। তাহলে তো আমার বাড়ির কাছেই। চলো স্টার্ট করি ক্লাস। সয়েল শুরু করছি। যারা লাইভে আছে তারা তো দেখতেই পাচ্ছে, যদি কেউ না থাকে তাহলে তারা পরে রেকর্ডেড ফরম্যাটে দেখে নিতে পারবে, ওকে? চলো, সয়েল কাকে বলা হচ্ছে এবং সয়েল নিয়ে কি কি টাইপের প্রশ্ন আসে, আমি কোনোটারই পিডিএফ এখনো দিইনি। আমি ক্লাসের পর সবকটার পিডিএফ দিয়ে দেবো, ওকে? আচ্ছা, প্রথমত সয়েল কাকে বলা হয়? সয়েল যদি বলা হয়, আর সেখানে সবকটা বাংলা ইংলিশ দুটোতেই রয়েছে। এখানে দেখিয়ে দিচ্ছি, বাংলা ইংলিশ দুটোতে রয়েছে, দেখো। ঠিক আছে, বাংলা ইংলিশ দুটোতেই রয়েছে। তো প্রথমত সয়েল কাকে বলা হচ্ছে? সয়েল হচ্ছে আমাদের ভূপৃষ্ঠের একেবারে উপরের যে লেয়ারটা, আমরা যার উপর দাঁড়িয়ে রয়েছি, যে ভূত্বক যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি, তার একেবারে রেকর্ডের ক্লাসটা নাম সয়েল পাবো। এখানে এক্সট্রা ক্লাস 13 বলে রয়েছে, দরকার হলে আমি ওটাকে রেকর্ডের ক্লাসটাতে নামটাকে চেঞ্জ করে দেবো, ঠিক আছে? এক্সট্রা ক্লাসের নামটাকে চেঞ্জ করে আমি ওটা সয়েলের নাম করে দেবো, তাহলে তোমাদের সুবিধা হবে। তো যেটা বলছিলাম, সয়েল কাকে বলা হচ্ছে? সয়েল হচ্ছে যদি একেবারে আমরা ভূত্বক যার উপর দাঁড়িয়ে রয়েছি তার একেবারে উপরের যে লেয়ারটা, তার একেবারে উপরের যে লেয়ারটা, সব থেকে পাতলা যে লেয়ারটা, সেই লেয়ারটাকে বলা হচ্ছে আমাদের সয়েল। এই সয়েলের লেয়ারটা এটা তৈরি হয়েছে কি কি ভাবে? সয়েলের লেয়ারটা তৈরি হয়েছে অর্গানিক মেটেরিয়াল এবং রক পার্টিকেল দিয়ে। একদম ভূত্বকের যে টপমোস্ট লেয়ারটা,
ভূত্বকের যে টপমোস্ট লেয়ারটা তাকে বলা হচ্ছে সয়েল। এটা আর্থ ক্রাস্টের একেবারে ভূত্বক বা আর্থ ক্রাস্ট, তার একেবারে উপরের লেয়ার হচ্ছে এটা। এইটাতে কাকে বলা হচ্ছে, এটা তৈরি হয়েছে মেনলি রক পার্টিকেল, শিলাকুচি এবং যে অর্গানিক ম্যাটার রয়েছে, শিলাকুচি এবং অর্গানিক ম্যাটার দিয়ে এটা তৈরি হয়েছে। ওকে, প্রথম প্রশ্ন গেল সয়েল কাকে বলে। কখনো প্রশ্ন আসার কথা নয় সয়েল কাকে বলে, তবুও আমি বলে রাখলাম। এর পরেরটাতে হচ্ছে সয়েল নিয়ে পড়াশুনোকে কি বলা হয়। তোমরা শিলা নিয়ে পড়াশোনাকে শুনলে তখন কি বলেছিলাম, পেট্রোলজি বলেছিলাম। যখন শিলা নিয়ে পড়াশোনা করা হচ্ছে তখন তাকে বলা হচ্ছে পেট্রোলজি। যখন শিলা নিয়ে পড়াশোনা করা হচ্ছে তখন তাকে বলা হচ্ছে পেট্রোলজি। এটা সয়েল নিয়ে পড়াশোনা করা হচ্ছে, সয়েল নিয়ে পড়াশোনাকে বলা হচ্ছে পেডোলজি। সয়েল নিয়ে যে পড়াশোনাটা করা হয় তাকে বলা হয় পেডোলজি। তাহলে পেডোলজি কাকে বলা হচ্ছে, ন্যাচারাল এনভায়রনমেন্টে সয়েল নিয়ে যে স্টাডি করা হয়, ন্যাচারাল এনভায়রনমেন্টে সয়েল নিয়ে যে স্টাডি করা হয় তাকে বলা হচ্ছে পেডোলজি। আর একটা জিনিস এখানে দেখতে হয়, সেটা হচ্ছে পেডোজেনেসিস। পেডোজেনেসিস কাকে বলা হয়, পেডোজেনেসিস হচ্ছে ন্যাচারাল এনভায়রনমেন্টে সয়েল তৈরির প্রসেস। যে ওয়েতে সয়েলটা তৈরি হয়, সয়েলটা তৈরি হতেও তো একটা প্রসেস লাগে, যে নিয়ম মেনে যে ওয়েতে সয়েলটা তৈরি হচ্ছে, ন্যাচারাল এনভায়রনমেন্টে সয়েল তৈরির প্রসেসকে বলা হয় পেডোজেনেসিস। এই সয়েল তৈরির প্রসেসের মধ্যে বিভিন্ন জিনিস আছে, যেমন ধরো ওয়েদারিং, ওয়েদারিং মানে হচ্ছে আবহাওয়া বিকার, লিচিং, ক্যালসিফিকেশন, এই ধরনের অনেকগুলো প্রসেস আছে, সেগুলো আমি আস্তে আস্তে বলবো। বাট সয়েল তৈরির এই যে প্রসেসটা তাকে বলা হয় পেডোজেনেসিস। ওকে, এইটুকুর মধ্যে কারোর ডাউট আছে, কারোর কোনো প্রশ্ন আছে, এইটুকুর মধ্যে কারোর কোনো প্রশ্ন? একটা মিনিট দাঁড়াও তো, আমার অনেকক্ষণ ধরে একটা ফোন এসে চলো পরেরটাতে আসছি। সয়েলের যে ক্লাসিফিকেশন, মানে সয়েল যে তৈরি হচ্ছে তাকে কি করে কি বলা হচ্ছে। সয়েলকে বলা হয় সয়েল ইজ এ ফ্যাক্টর অফ ClORPT। এটা একটা ফর্মুলা, এটা একটা ফর্মুলার মধ্যে যাচ্ছে, সয়েল ইজ এ ফ্যাক্টর অফ ClORPT। মানে সয়েল যেটা হচ্ছে সেটা কোনো একদিনে প্রথমত সয়েল তৈরি হয় না, একটা দিনের মধ্যে সয়েল তৈরি হচ্ছে না, সয়েল তৈরি হতে সেটা একটা লং প্রসেস। এবং কোনো একটা জায়গায় সয়েল যে তৈরি হয়, সেই সয়েলটা তৈরি হয় সেখানকার যে জলবায়ু রয়েছে, সেখানকার যে জলবায়ু, সেখানকার যে অর্গানিক ম্যাটার, সেখানকার যা রিলিফ, রিলিফ মানে হচ্ছে ভূপ্রকৃতি, সেখানকার যে আদি শিলা এবং সময়, এই সমস্ত কিছু সয়েল তৈরি করতে হেল্প করে থাকে। সয়েল তৈরি হতে এই সমস্ত কিছু কাজে লাগে, কোনো একটা জিনিসের উপর ডিপেন্ড করে সয়েল তৈরি হয় না। এটা ফর্মুলা, তো এটা বাংলা হয় না, ঠিক আছে। আচ্ছা, ধরো কোনো একটা জায়গায় ক্লাইমেটটা, সেটা ক্লাইমেটটা ভীষণ ভাবে উষ্ণ একটা ক্লাইমেট রয়েছে, কোনো একটা জায়গায় ভীষণ উষ্ণ একটা ক্লাইমেট রয়েছে। যদি উষ্ণ ক্লাইমেট থাকে তাহলে সেখানে কিরকম সয়েল হবে, একদম মানে অর্গানিক ম্যাটারহীন, একদম শুষ্ক বেলে মাটি বিশিষ্ট একটা সয়েল হয়ে যাবে, কারণ সেখানে একদম একদম শুকনো একটা জায়গা রয়েছে। আবার কোনো জায়গায় ধরো খুব বেশি বৃষ্টিপাত হচ্ছে, সেখানে কি হবে, যদি বেশি বৃষ্টিপাত হয় তাহলে সেখানে আমাদের গাছ টাছ অনেক বেশি থাকবে, গাছ টাছ বেশি থাকার জন্য সেই গাছের পাতা ফাতা গুলো ঝরে পড়ে সেখানে একটা পর্জল টাইপের সয়েল তৈরি করবে। তো সয়েল তৈরি হতে বিভিন্ন জিনিসগুলো এফেক্ট ফেলে, তার মধ্যে প্রথমটা হয়ে যাচ্ছে আমাদের CL মানে ক্লাইমেট। কোনো একটা জায়গায় ক্লাইমেটটা কিরকম সেটার উপর ডিপেন্ড করে যে ওইখানকার সয়েলটা কিরকম হবে। ক্লাইমেটটা কিরকম,
তার উপর ডিপেন্ড করে যে সয়েলটা কিরকম দেখতে হবে, ঠিক আছে। আচ্ছা, এর পরেরটা হচ্ছে ও। ও মানে হচ্ছে অর্গানিক ম্যাটার। এর পরেরটা হচ্ছে ও। ও মানে হচ্ছে অর্গানিক ম্যাটার। অর্গানিক ম্যাটার মানে হচ্ছে কোনো একটা জায়গায় সয়েল তৈরি হতে সেখানকার জীব জগতেরও একটা আলাদা প্রভাব থাকে। কোনো একটা জায়গায় সয়েল তৈরি হতে সেখানকার জীব জগতের একটা আলাদা প্রভাব থাকে, ঠিক আছে। তো এটা হচ্ছে সেই অর্গানিক ম্যাটার। ধরো কোনো একটা জায়গায় খুব বেশি লেভেলে, সেটা ফ্লোরা ফনা দুটোই হতে পারে, গাছপালাও হতে পারে, সেটা পশু পাখিও হতে পারে, তো পাখি নয় মানে জীব জগৎ আর কি, সেটাও হতে পারে। তো কোনো একটা জায়গায় ধরো কিরকম সয়েল হবে তার উপর সেখানকার যে জীব মন্ডল তার একটা প্রভাব থাকে, তো সেটা হয়ে যাচ্ছে অর্গানিজম। তারপর হচ্ছে রিলিফ। রিলিফ মানে হচ্ছে ভূপ্রকৃতি। রিলিফটা একদম সমতল একটা জায়গা নাকি একটা ইনক্লাইন ওয়েতে একটা রয়েছে, তার উপর ডিপেন্ড করে যে রিলিফটা কিরকম হবে। রিলিফটা যেরকমই হবে তার উপর সয়েলের প্রোফাইল ডিপেন্ড করে। সয়েলের যে পরিলেখ, পরিলেখটা ডিপেন্ড করে যে রিলিফটা কিরকম রয়েছে। রিলিফ যদি একদম স্ট্রেট কাট, একদম প্লেন স্ট্রেট হয়, তার উপর আমার সয়েলের পরিলেখ তৈরি করতে হেল্প হয়। তার উপরে সয়েলের পরিলেখ একদম ঠিকঠাক ভাবে তৈরি হতে পারে। যদি রিলিফটা ইনক্লাইন ওয়েতে থাকে, এরকম ইনক্লাইন ওয়েতে রিলিফ হয়, তাহলে তার উপরে সয়েলের পরিলেখটা ঠিকঠাক করে তৈরি হতে পারে না। তো এইটা হচ্ছে রিলিফ। রিলিফটা কিরকম হচ্ছে তার উপর ডিপেন্ড করে যে সয়েলের পরিলেখ, যেটা আমি একটু পরেই বলবো, সেই পরিলেখটা কিরকম ভাবে তৈরি হচ্ছে। এরপর হচ্ছে পেরেন্ট রক। আলটিমেটলি এই যে সয়েলটা তৈরি হচ্ছে, সয়েলটা তৈরি হচ্ছে একটা শিলা থেকেই। একটা শিলা থেকে ইভেনচুয়ালি গিয়ে আস্তে আস্তে বহুদিন ধরে ওয়েদার্ড হয়ে 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 তারপরে গিয়ে সয়েলটা তৈরি করছে। তো সয়েলটা তৈরি হতে একটা পেরেন্ট রকের ভূমিকা আলাদাই রয়েছে। যেমন সয়েলটা তৈরি হচ্ছে যে সয়েল যেটা তৈরি হচ্ছে, সেই সয়েলটা আলটিমেটলি সয়েলটাকে খোঁড়ো, খুঁড়তে খুঁড়তে নিচে আসলে সেখানে গিয়ে একটা রক তো পাবে। এটা হচ্ছে সেই রক, যেটাকে পেরেন্ট রক বলা হচ্ছে, এটাকে আদিশিলা বলা হয়। যেটাকে আদিশিলা বলা হচ্ছে। তো যেমন ধরো ব্যাসল্ট, ব্যাসল্ট থেকে আমাদের ব্ল্যাক সয়েল তৈরি হয়েছে। বা যেমন ধরো গ্রানাইট, গ্রানাইট থেকে রেড সয়েল তৈরি হয়েছে। এগুলো হচ্ছে আদি শিলা। কোন জায়গায় কোন শিলাটা রয়েছে তার উপর ডিপেন্ড করে সেখানকার সয়েলটা তৈরি হয়। সয়েল একদম জাস্ট অন্য কিছু থেকে আসতে পারে না। সয়েলের যে মেটেরিয়ালটা সেটা রক পার্টিকেল দিয়েই হচ্ছে। ওকে, ক্লিয়ার। পরেরটাতে আসছি, সেটা হচ্ছে টাইম। টাইমটা কোনো কিছুর মধ্যে পড়ছে না, টাইমটা ইউনিভার্সাল। টাইম লাগবেই। আজকে তুমি 5টা জিনিসকে একসঙ্গে করে দিলে, কালকে এখান থেকে সয়েল তৈরি হয়ে গেল, হবে না। সয়েল তৈরি হতে কোটি কোটি বছর লাগে, তো টাইমটা কনস্ট্যান্ট, টাইম লাগবেই। ওকে। সয়েল তৈরির ক্ষেত্রে এই দুটো ফ্যাক্টরকে বলা হয় অ্যাক্টিভ ফ্যাক্টর। ক্লাইমেট আর অর্গানিজমকে বলা হয় অ্যাক্টিভ ফ্যাক্টর। রিলিফ আর পেরেন্ট রককে বলা হয় লোকাল ফ্যাক্টর। ওকে। কেন অ্যাক্টিভ কেন লোকাল একটু পরে আসবে। ক্লাইমেট আর অর্গানিজমকে বলা হচ্ছে অ্যাক্টিভ ফ্যাক্টর, রিলিফ আর পেরেন্ট রককে বলা হয় লোকাল ফ্যাক্টর। এত পর্যন্ত কারো কোনো প্রশ্ন? পরেরটা যাব।
পরের পার্টটা আমি একটুখানি বলছি, জানি না তোদের নোটে থাকবে কিনা, মনে পড়ছে না। তোমাদের কমেন্ট এই মুহূর্তে আমি দেখতে পারবো না, জাস্ট এটা দেখছি, তুমি চাইলে লিখে রাখতে পারো। দেখো, একটা মাটিকে যদি আমরা একদম উলম্ব ভাবে ছেদ করি, কোন একটা মাটিকে যদি একদম উলম্ব ভাবে ছেদ করি, একেবারে ওপরে যে লেয়ারটা পাওয়া যায় তাকে বলা হচ্ছে ও লেয়ার। একেবারে ওপরে যে লেয়ারটা থাকে তাকে বলা হচ্ছে ও লেয়ার। ও লেয়ার মানে হচ্ছে অর্গানিক মেটেরিয়ালের লেয়ার। ও লেয়ার মানে হচ্ছে অর্গানিক মেটেরিয়ালের লেয়ার, ঠিক আছে? ও লেয়ারটা হচ্ছে অর্গানিক মেটেরিয়ালের লেয়ার। এর পরেরটা যেটা রয়েছে, এই লেয়ারটা, এই লেয়ারটাকে বলা হচ্ছে আমাদের এ লেয়ার। এই লেয়ারটাকে বলা হয় টপ সয়েল। এই লেয়ারটাকে বলা হচ্ছে টপ সয়েল। কেন এটাকে টপ সয়েল বলা হয়? তার কারণ হচ্ছে কোন মানে যেহেতু ও লেয়ারটা সব জায়গায় থাকে না, তাই জন্য এ লেয়ারটা সব জায়গাতেই থাকে। এ লেয়ারটা এমন একটা লেয়ার যেটা সব জায়গাতেই প্রেজেন্ট থাকে। তো এই লেয়ারটাকে বলা হচ্ছে আমাদের টপ সয়েল। জিনিসটা বোঝো, যদি কোনো একটা শুষ্ক অঞ্চল হয় সেখানে কিন্তু মাটির ওপরে অর্গানিক মেটেরিয়ালের লেয়ার থাকবে না। যদি কোনো একটা শুষ্ক অঞ্চল হয় তার উপরে অর্গানিক মেটেরিয়ালের আলাদা করে কোনো লেয়ার থাকবে না। তাই জন্য ও লেয়ারটা সব জায়গায় দেখতে পাওয়া যায় না, বাট এ লেয়ারটা সব জায়গাতেই থাকে। এবং এ লেয়ারটা যেহেতু সব জায়গাতেই থাকে, তাই এ লেয়ারটাকে বলা হচ্ছে টপ সয়েল। কোনো একটা মাটি, সেই মাটিটা উর্বর হবে কি হবে না ডিপেন্ড করে এ লেয়ারের উপর। এ লেয়ারের মধ্যেই মিনারেলস গুলো প্রেজেন্ট থাকে। এই লেয়ারের মধ্যে মিনারেলস গুলো প্রেজেন্ট থাকে, এবং এখানে মিনারেলস গুলো প্রেজেন্ট থাকার জন্যই এই লেয়ারটা উর্বর হয় বা মাটিটা উর্বর হয়। যদি কোনো মাটিতে এই লেয়ারে প্রচুর মিনারেলস থাকে তাহলে সেই মাটিটাকে কনসিডার করা হবে উর্বর মাটি হিসাবে। যদি এই লেয়ারে মিনারেলস না থাকে তাহলে এটাকে কনসিডার করা হবে অনুর্বর লেয়ার হিসেবে বা অনুর্বর মাটি হিসেবে, ঠিক আছে? তো কোনো একটা মাটি সেটা উর্বর হবে কি হবে না ডিপেন্ড করে এ লেয়ারের উপর। এর পরের লেয়ারটা হচ্ছে বি লেয়ার। এটাকে বলা হয় সাব সয়েল। এটাকে বলা হচ্ছে সাবসয়েল লেয়ার। এ লেয়ার এবং বি লেয়ারের মধ্যে কোনো জায়গায় কোনো জায়গাতে এটাকে ই লেয়ার দেখানো হয়। ই লেয়ারটা হচ্ছে লেয়ার অফ এলিভিয়েশন। বলছি কি, এইটা হচ্ছে আমাদের লেয়ার। এবার ধরো কোনো একটা জায়গাতে খুব বেশি পরিমাণে জলের কাজ হচ্ছে। জলের কাজ হচ্ছে, আই মিন টু সে, যে সেখানে হয়তো খুব বেশি পরিমাণে বৃষ্টিপাত হচ্ছে বা সেখানে প্রচুর পরিমাণে নদ নদী রয়েছে, এরকম জলের কাজ খুব হচ্ছে। জলের কাজ খুব হওয়ার কারণে এ লেয়ার থেকে মিনারেলস গুলো ধৌত উপায় লোয়ার এ বা আপার বি তে এসে জমা হয়ে যাচ্ছে। যদি কোনো কারণে এই জায়গাতে প্রচুর পরিমাণে মিনারেলস এর প্রচুর পরিমাণে জলের কাজ হয়, তাহলে এ লেয়ার থেকে মিনারেলস গুলো ধৌত উপায় লোয়ার এ বা আপার বি তে এসে জমা হয়। লোয়ার এ বা আপার বি তে এসে জমা হচ্ছে। এই যে একটা আলাদা লেয়ার তৈরি করে দিচ্ছে লোয়ার এ বা আপার বি, এই যে আলাদা লেয়ার তৈরি করে দিচ্ছে, এটাকে বলা হচ্ছে ই লেয়ার। এটাকেই বলা হচ্ছে ই লেয়ার। এটাকে বলা হয় লেয়ার অফ এলুভিয়েশন। লেয়ার অফ এলিভিয়েশন। এবং এই যে মিনারেলস গুলো ধৌত প্রক্রিয়ায় লোয়ারে আপার বিতে এসে জমা হচ্ছে, দিস প্রসেস ইজ কল্ড লিচিং। এই প্রসেসটাকে বলা হচ্ছে লিচিং, ঠিক আছে? এই পুরো প্রসেসটাকে বলা হয় লিচিং। কোন মাটিতে লিচিং সব থেকে বেশি পরিমাণে দেখতে পাওয়া যায়? লিচিং সব থেকে বেশি পরিমাণে দেখতে পাওয়া যায় ল্যাটেরাইট সয়েলে। লিচিং সব থেকে বেশি পরিমাণে দেখতে পাওয়া যায় ল্যাটেরাইট সয়েলে। ল্যাটেরাইট সয়েলকে বলা হয় প্রোডাক্ট অফ লিচিং। ল্যাটেরাইট সয়েলকে বলা হচ্ছে প্রোডাক্ট অফ লিচিং। তোমাদের কমেন্ট আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি না, আই গেস বুঝতে পেরেছো। কোনো প্রশ্ন থাকলে আমি দেখে নিচ্ছি। পুরো প্রসেসটা জলের সাহায্যে লোয়ার এ বা আপার বি তে এসে জমা হচ্ছে।
এই পুরো প্রসেসটাকে বলা হচ্ছে লিচিং, ঠিক আছে। এবং এ লেয়ারের রেসপেক্টে এটাকে বলা হয় অ্যালুভিয়েশন। এ লেয়ারের রেসপেক্টে এটাকে বলা হচ্ছে অ্যালুভিয়েশন। মিনারেলস গুলো যখন লোয়ার এ তে এসে জমা হচ্ছে, এ লেয়ারের রেসপেক্টে এটাকে বলা হচ্ছে অ্যালুভিয়েশন। মিনারেলস গুলো যখন নিচে চলে যাচ্ছে, বি মানে আপার বি তে জমা হচ্ছে, সেটাকে বি লেয়ারের রেসপেক্টে বলা হচ্ছে ইলুভিয়েশন। ওকে, এ লেয়ারের রেসপেক্টে বলা হচ্ছে অ্যালুভিয়েশন, বি লেয়ারের রেসপেক্টে বলা হচ্ছে ইলুভিয়েশন, এন্ড দ্য হোল প্রসেস, পুরো প্রসেসটাকে বলা হচ্ছে লিচিং। পুরো প্রসেসটাকে বলা হচ্ছে লিচিং। ও লেয়ার প্লাস এ লেয়ার প্লাস বি লেয়ার, তিনটেকে একসাথে বলা হয় সোলাম। তিনটেকে একসাথে বলা হচ্ছে সোলাম। এই হচ্ছে যদি আমরা মাটিকে একদম উলম্ব ভাবে ছেদ করি, এইটা পাচ্ছি। এর পরের যে লেয়ারটা রয়েছে সেটা হচ্ছে আমাদের সি লেয়ার। এর পরেরটা হচ্ছে সি লেয়ার, যেটাকে বলা হয় ওয়েদার্ড পেরেন্ট রকের লেয়ার। সি লেয়ার যেটা বেসিক্যালি ওয়েদার্ড পেরেন্ট রকের লেয়ার। ওয়েদার্ড পেরেন্ট রক মানে আলটিমেটলি সয়েলটা যখন তৈরি হয়, সেটা কোনো একটা শিলার আবহাওয়া বিকারগ্রস্ত হয়ে সেখান থেকে ইভেন্চুয়ালি গিয়ে তৈরি হয়। তো তো এইটা হচ্ছে যে শিলাটাই আবহাওয়া বিকারগ্রস্ত হয়েছে, ওয়েদার হয়েছে। যে শিলাটা ওই ওয়েদার হয়েছে, আবহাওয়া বিকারগ্রস্ত হয়েছে, সেটা হচ্ছে সেই শিলাটা। তো এটা হচ্ছে সেই ওয়েদার পেরেন্ট রকের লেয়ার। সি লেয়ারকে বলা হয় ওয়েদার পেরেন্ট রকের লেয়ার। আর লাস্ট যদি বলা হয় তাহলে সেটা হচ্ছে ডি বা আর লেয়ার। একদম লাস্টে রয়েছে ডি বা আর লেয়ার, যেটাকে বলা হচ্ছে আমার পেরেন্ট রকের লেয়ার। আলটিমেটলি যে রকটা থেকে আমাদের সয়েল তৈরি হচ্ছে সেটাকে বলা হচ্ছে ডি বা আর লেয়ার, যেটা হচ্ছে নর্মাল আমাদের পেরেন্ট রকের লেয়ার। ঠিক আছে, একটু দেখে নাও, একটু বুঝে নাও কোনো প্রশ্ন আছে কিনা, আমি তারপর তোমাদের কমেন্ট দেখতে পারবো। এই মুহূর্তে তোমাদের কোনো কমেন্ট দেখতে পাচ্ছি না। একটু দেখে আমাকে বলো যে কোনো ডাউট আছে কিনা, একদম ক্লিয়ার আছে কিনা। এটাকে বন্ধ করলাম, আই গেস লেখা হয়ে গেছে। এবার তোমাদের কমেন্ট দেখবো। পেডোজেনেসিসটা হচ্ছে ন্যাচারাল এনভায়রনমেন্টে ন্যাচারাল এনভায়রনমেন্টে মাটি তৈরির প্রসেস। ন্যাচারাল এনভায়রনমেন্টে মাটি তৈরির প্রসেসকে বলা হচ্ছে পেডোজেনেসিস। আর ডি লেয়ারটা হচ্ছে যেটা একদম আমাদের পেরেন্ট রকের লেয়ার। ডি লেয়ারটা হচ্ছে একদম প্রপার ওয়েতে যেটা পেরেন্ট রকের লেয়ার, যেখানে যে শিলাটা থেকে আমাদের সয়েলটা তৈরি হয়েছে সেটাকে বলা হচ্ছে ডি লেয়ার। যে শিলাটা থেকে সয়েল তৈরি হয়েছে তাকে বলা হচ্ছে ডি লেয়ার। ওকে, সি লেয়ারটা হচ্ছে ওয়েদার পেরেন্ট রকের লেয়ার। সি লেয়ার যদি বলা হয়, সি লেয়ার হচ্ছে ওয়েদার পেরেন্ট রক। দেখো প্রথমে তো রক ছিল, রকটা আস্তে আস্তে ভেঙে আবহাওয়া বিকারগ্রস্ত হয়ে তারপর তো শিলা হয়েছে। তো যে জায়গাটা ওই আবহাওয়া বিকারগ্রস্ত হয়েছে সেটা হচ্ছে আমাদের সি লেয়ার। যে জায়গাটাতে ওই আবহাওয়া বিকারগ্রস্ত হয়েছে সেটা হচ্ছে সি লেয়ার। আর ডি লেয়ারটা হচ্ছে একদম যেখানে শিলাটা রয়েছে, ডি লেয়ারটা হচ্ছে প্রপার যেখানে আমাদের শিলাটা রয়েছে, সেটা হচ্ছে ডি লেয়ার। বুঝতে পেরেছো? বলো, কারোর কাছে কোনো প্রশ্ন? ই লেয়ারটা হচ্ছে এ এবং বি এর মধ্যে থাকে ই লেয়ার। এ এবং বি এর মধ্যে থাকে ই লেয়ার। অনেক লেখক ই লেয়ারটাকে আলাদা করে দেখান, অনেক লেখক ই লেয়ারটাকে দেখান না। যখন আমাদের লিচিং প্রসেস হয়, যখন এ লেয়ার থেকে মিনারেলস গুলো যখন ধৌত উপায় লোয়ার এ এবং আপার বি তে জমা হচ্ছে, এই যে লোয়ার এ এবং আপার বি, এই লেয়ারটাকে বলা হচ্ছে আমাদের ই লেয়ার।
লোয়ার এ আপার বি, এইটাকে বলা হচ্ছে আমাদের ই লেয়ার। ও প্লাস এ প্লাস বি বলা হয় সোলাম। ও লেয়ার প্লাস এ লেয়ার প্লাস বি লেয়ার বলা হচ্ছে সোলাম। লিচিংটা হচ্ছে যখন জলের সাহায্যে, কোনো ভৌত উপায়, জলের সাহায্যে বেসিক্যালি এ লেয়ার থেকে মিনারেলস গুলো লোয়ার এ বা আপার বি তে চলে আসছে, তাকে বলা হচ্ছে লিচিং। আর কারো কোনো প্রশ্ন? সবারটা উত্তর দিয়ে দিয়েছি। কারো কোনো প্রশ্ন? তাহলে পরেরটা যাওয়া যাক। ডায়াগ্রামটা আঁকতে হবে। এখন তো আর আঁকা নেই, কারণ আমি এটা বন্ধ করে দিয়েছি। আমি তোমাদের কমেন্ট দেখতে পাচ্ছি, মানে ডায়াগ্রামটা বন্ধ হয়ে গেছে। পরে পারলে এঁকে নিও, ওটা বোঝানোর জন্য দিয়েছিলাম। তোমাদের পরীক্ষার হলে তো আঁকতে হবে না, আমি জাস্ট তোমাদের বোঝানোর জন্য দিয়েছিলাম। এর পরেরটা হচ্ছে সয়েলের ক্লাসিফিকেশন। এর পরেরটা হচ্ছে সয়েলের ক্লাসিফিকেশন। সয়েলের ক্লাসিফিকেশন অনেক রকম ভাবে হয়। আগেরটা যেমন দেখলে আমরা ক্রপের ক্লাসিফিকেশন করছিলাম, আগেরটা যেমন দেখছিলাম আমরা সয়েলের ক্লাসিফিকেশন করছিলাম, ক্রপের ক্লাসিফিকেশন করছিলাম অনেক কিছুর উপর বেস করে। তেমনি এইটা হচ্ছে সয়েলের ক্লাসিফিকেশন, এবং সয়েলের ক্লাসিফিকেশনটা অনেক কিছুর উপর বেস করে হয়ে থাকে। কিরকম, কিসের উপর বেস করে হয়ে থাকে? ফার্স্ট এটা হচ্ছে ক্লাসিফিকেশন অন দ্য বেসিস অফ ফ্যাক্টর অফ দ্য সয়েল। কোন কোন ফ্যাক্টর গুলো কাজ করছে সয়েল তৈরির ক্ষেত্রে, কোন কোন ফ্যাক্টর গুলো কাজ করে? সয়েলকে বলা হয় সয়েল ইজ এ ফ্যাক্টর অফ সিএল ও আর পিটি, তাই তো? সয়েলকে বলা হচ্ছে সয়েল ইজ এ ফ্যাক্টর অফ সিএল ও আর পিটি। তাহলে এইটা হচ্ছে আমাদের ফ্যাক্টর। এর মধ্যে আমি একটু আগে বললাম কি, এই দুটোকে বলা হয় অ্যাক্টিভ ফ্যাক্টর, এই দুটোকে বলা হয় অ্যাক্টিভ ফ্যাক্টর, এই দুটোকে বলা হচ্ছে লোকাল ফ্যাক্টর, তাই তো? যে সয়েল তৈরি হতে অ্যাক্টিভ ফ্যাক্টর ইজ মোর অ্যাক্টিভ তাকে বলা হয় জোনাল সয়েল, আঞ্চলিক মৃত্তিকা। যে সয়েলটা তৈরি হতে অ্যাক্টিভ ফ্যাক্টর ইজ মোর অ্যাক্টিভ, অ্যাক্টিভ ফ্যাক্টরটা অনেক বেশি অ্যাক্টিভ থাকছে, তাকে বলা হচ্ছে আমাদের জোনাল সয়েল। ওকে। যে সয়েল তৈরি হতে লোকাল ফ্যাক্টর ইজ মোর অ্যাক্টিভ, লোকাল ফ্যাক্টর গুলো অনেক বেশি অ্যাক্টিভ, লোকাল ফ্যাক্টরের প্রভাব অনেক বেশি লেভেলে দেখতে পাওয়া যায়, লোকাল ফ্যাক্টরের প্রভাবটা অনেক বেশি লেভেলে দেখতে পাওয়া যায়, তাকে বলা হচ্ছে আমাদের ইন্ট্রাজোনাল সয়েল, তাকে বলা হচ্ছে ইন্ট্রাজোনাল সয়েল। লোকাল ফ্যাক্টরের প্রভাবটা অনেক বেশি দেখতে পাওয়া যায়, তাকে বলা হচ্ছে ইন্ট্রাজোনাল সয়েল। আর যে সয়েলটা যেখানে উৎপন্ন হচ্ছে সেখানে দেখতে পাওয়া যায় না, সয়েলটা যেখানে উৎপন্ন হচ্ছে সয়েলটাকে সেখানে দেখতে পাওয়া যায় না, সয়েলটা সেখান থেকে ভাসমান অবস্থায় বা কোনো প্রাকৃতিক শক্তির সাহায্যে একটা জায়গা থেকে অন্য একটা জায়গাতে স্থানান্তরিত হয়, হয়ে সেখানে এসে সয়েলটাকে দেখতে পাওয়া যায়। তো সেটাকে বলা হচ্ছে আমাদের অ্যাজোনাল সয়েল, সেটাকে বলা হয় অ্যাজোনাল সয়েল। সয়েলটা যেখানে উৎপন্ন হচ্ছে সয়েলটাকে সেখানে দেখতে পাওয়া যায় না, সয়েলটা সেখান থেকে অন্য একটা জায়গায় ভাসমান অবস্থায় আসে, এসে জমা হয়, সেখানে গিয়ে সয়েলটাকে দেখতে পাওয়া যায়, তাকে বলা হচ্ছে আমাদের অ্যাজোনাল সয়েল। ওকে। প্রশ্ন? প্রশ্ন? তাহলে পরেরটাতে যাব।
এত পর্যন্ত কোনো প্রশ্ন? চলো পরেরটাতে হচ্ছে কি, সেটা হচ্ছে কেমিক্যাল কম্পোজিশন। অ্যাক্ট ফ্যাক্টর বেশি কার্যকর হয়, বুঝতে পারলাম না। জোনাল সয়েলের ক্ষেত্রে অ্যাক্টিভ ফ্যাক্টরটা বেশি কার্যকর হয়, হ্যাঁ। জোনাল সয়েলের ক্ষেত্রে অ্যাক্টিভ ফ্যাক্টর ইজ মোর অ্যাক্টিভ। পরেরটা হচ্ছে আমাদের কেমিক্যাল কম্পোজিশনের উপর বেস করে সয়েলের ক্লাসিফিকেশন করা হচ্ছে। কেমিক্যাল কম্পোজিশনের উপর বেস করে যদি ক্লাসিফিকেশন করা হয়, তাহলে দু ধরনের কেমিক্যাল কম্পোজিশন হয়। একটা হচ্ছে লোহা সমৃদ্ধ মৃত্তিকা, একটা হচ্ছে মানে লৌহ অক্সাইডের পরিমাণ বেশি, আর একটা হচ্ছে ক্যালসিয়াম কার্বনেটের পরিমাণ বেশি। একটা হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট বা চুন জাতীয় জিনিসের প্রভাব বেশি, আর একটা হচ্ছে আমাদের লৌহ অক্সাইডের পরিমাণ বেশি। ঠিক আছে, যে মাটিটাতে ক্যালসিয়ামের পরিমাণ বেশি তাকে বলা হচ্ছে পেডোক্যাল। যে মাটিটাতে ক্যালসিয়ামের পরিমাণ বেশি তাকে বলা হয় পেডোক্যাল। ওকে, যে মাটিটাতে ক্যালসিয়ামের পরিমাণ বেশি থাকে তাকে বলা হয় পেডোক্যাল। ঠিক আছে, ক্যালসিয়ামের পরিমাণ বেশি তাকে বলা হচ্ছে পেডোক্যাল। ক্যালসিয়াম বেশি তার মানে এমন জায়গাতেই হবে যেখানে বৃষ্টিপাত কম। মাটিতে ক্যালসিয়ামের পরিমাণ বেশি হচ্ছে তার মানে এমন জায়গাতে হবে যেখানে আমাদের বৃষ্টিপাতের পরিমাণ কম থাকছে। ঠিক আছে, ক্যালসিয়ামের পরিমাণ বেশি হওয়ার জন্য এটা স্বল্প বৃষ্টিপাতযুক্ত অঞ্চলে হয়, এবং ডেফিনেটলি স্বল্প বৃষ্টিপাতযুক্ত অঞ্চলে হওয়ার জন্য প্লাস ক্যালসিয়াম সমৃদ্ধ হওয়ার জন্য সেটা অম্লের পরিমাণ কম থাকে। এই মাটিটা অ্যাসিডিক সয়েল হয় না। যে মাটিতে ক্যালসিয়ামের পরিমাণ বেশি থাকে সেটা কখনোই অ্যাসিডিক সয়েল হয় না। ওকে, আচ্ছা পরেরটা হচ্ছে পেডাল ফার। পেডাল ফার কাকে বলা হচ্ছে? যে মাটিতে লৌহ অক্সাইডের পরিমাণ বেশি, যে মাটিটাতে লোহা এবং অ্যালুমিনিয়ামের পরিমাণ বেশি তাকে বলা হচ্ছে পেডাল ফার। লোহাটাকে আমরা কিভাবে লিখি? এফই বলে লিখি তো, এফ মানে ফ, তো সেটা দিয়ে মনে রাখতে পারো। তো দু ধরনের সয়েল হয়ে থাকে, একটা হচ্ছে পেডোক্যাল, একটা হচ্ছে পেডাল ফার। ওকে, এর পরের যে ভাগটা হচ্ছে সেটা হচ্ছে মৃত্তিকার গ্রথন। গ্রথনের উপর বেস করে ভাগটা করা হয়। মৃত্তিকার কণাগুলোর সাইজ কিরকম রয়েছে তার উপর বেস করে ভাগটা করা হয়। ধরো কোনো একটা মাটিতে, ধরো একটা মাটি রয়েছে, মাটির কণাগুলোর সাইজ এরকম বড় বড়, কণাগুলোর সাইজ এরকম বড় বড় হয়ে যাচ্ছে, তাহলে দুটো কণার মধ্যে যথেষ্ট গ্যাপ থাকছে। দুটো কণার মধ্যে যথেষ্ট গ্যাপ থাকার কারণে জল ইজিলি পারকোলেট করতে পারছে, জল ইজিলি এর ভেতরে থেকে চলে যেতে পারছে।
এটা হচ্ছে স্যান্ডি সয়েল, যে সয়েলে বালির পরিমাণ বেশি, এটাকে বলা হয় স্যান্ডি সয়েল বা বেলে মাটি, যে সয়েলে বালির পরিমাণ বেশি। যেহেতু মাটির কণাগুলোর সাইজ অনেকটা বড় বড়, তাই জন্য দুটো কণার মধ্যে যথেষ্ট গ্যাপ থাকে। গ্যাপ থাকার কারণে এই মাটিটাতে ইজিলি জলটা পার্কুলেট করতে পারে। ঠিক আছে, ইজিলি জলটা পার্কুলেট করতে পারে। কোনো বেলে মাটি অঞ্চলে গিয়ে তুমি জল ঢেলে দেখবে জলটা সঙ্গে সঙ্গে ভেতর ঢুকে গেছে। ওকে, আচ্ছা, এর পরেরটাতে আসছে কি, ধরো মাটির কণাগুলোর সাইজটা মডারেট, খুব বড় নয় খুব ছোট নয়, সেটা চাষের পক্ষে ভালো। কণাগুলোর সাইজ একদম মডারেট লেভেলে যাচ্ছে, সেটা খুব বড় নয় খুব ছোটও নয়, সেটা হচ্ছে স্লিট পলি মাটি। কণাগুলোর সাইজ একদম মডারেট, বড় ছোট কিছু হচ্ছে না, যাকে বলা হচ্ছে স্লিট পলি মাটি। যদি কণাগুলোর সাইজ একদম ছোট ছোট হয়, যদি কণাগুলোর সাইজ একদম ছোট ছোট হয়, সেটা গায়ে লেগে রয়েছে এবং দুটো কণার মধ্যে সেই গ্যাপটাই নেই যার মধ্যে থেকে জল পার্কুলেট করতে পারবে, দুটো কণার মধ্যে এরকম জায়গায় নেই, এরকম গ্যাপটাই নেই যার মধ্যে থেকে জল নিচে প্রবাহিত হতে পারবে, তাকে বলা হচ্ছে ক্লে সয়েল, কাদামাটি। তাকে বলা হচ্ছে ক্লে সয়েল বা কাদামাটি। ওকে, আর যে সয়েলটার মধ্যে 20% কাদামাটি, 40% বেলে মাটি এবং 40% স্লিট থাকে, তাকে বলা হয় দোআঁশ মাটি। সেই মাটিটাকে বলা হচ্ছে দোআঁশ মাটি। বুঝতে পারলে? একটা মিনিট দাঁড়াও, হ্যাঁ, একটা মিনিট। এত পর্যন্ত কোনো প্রশ্ন আছে কিনা একবার একটুখানি দেখে নাও। পলি মাটি কি কাদামাটি? পলি মাটি স্লিট, পলি মাটি হচ্ছে স্লিট। স্লিট সয়েল জল ভেতরে যাবে না, যায়। কাদামাটির মতো এত শক্ত নয়, আবার বেলে মাটির মতো অতটাও নরম নয়, মোটামুটি লেভেলে যায়। লোমি সয়েল মানে হচ্ছে দোআঁশ মাটি, লোমি সয়েল মানে দোআঁশ মাটি।
প্রশ্ন? পরেরটা যাই। এর পরেরটা দেখো, দেখো সবকটা, আচ্ছা দেখে দিচ্ছি, হ্যাঁ বাংলাটা, এই যে বাংলা রয়েছে, ওকে, সবকিছুর বাংলা রয়েছে। আমি এখান থেকে তোমাদের যেটুকু বলবো সেটুকুই দরকার লাগবে, এর থেকে বেশি কিছু দরকার লাগবে না। তো আমি যেটা বলছি তোমরা চাইলে নোট করতে পারো, পিডিএফ তো আমি দিয়ে দেবো, বাট আমি যেটা বলছি সেইটুকু থেকেই তোমাদের প্রশ্ন আসতে পারে। ওকে, তো পরেরটা ক্লাসিফিকেশনটা হচ্ছে অন দ্য বেসিস অফ লোকেশন। ভারতবর্ষে কোথায় কোথায় কি কি সয়েল পাওয়া যায়, এতক্ষণ ধরে আমরা অনেক কিছুর ওপর বেস করে ক্লাসিফিকেশন করছিলাম। এখন ক্লাসিফিকেশনটা হচ্ছে ভারতবর্ষে কোথায় কোথায় কি কি সয়েল পাওয়া যায় তার উপর বেস করে যদি আমরা ক্লাসিফাইটা করি, তাহলে আমরা কোন কোন ভাগটা পাবো। প্রথমে হচ্ছে পলিমাটি, একদম ফার্স্টে হচ্ছে পলিমাটি। পলিমাটি ভারতবর্ষে, আমি যেগুলো বলছি সেগুলো এখানে লেখা রয়েছে, এখানে পুরো ব্যাপারটা লেখা রয়েছে। 45 হবে না, হ্যাঁ 43 হবে, এটা 43 হবে। আমি যেগুলো বলছি সেটা এগুলো লেখা রয়েছে, আমি জাস্ট তোমাদেরকে বলে যাচ্ছি। পলিমাটি ভারতবর্ষের 43% জায়গা জুড়ে রয়েছে। সিন্ধু, গঙ্গা, ব্রহ্মপুত্র এবং তাদের উপনদী পলি সঞ্চয় করার ফলে এই জায়গাটা তৈরি হয়েছে। এছাড়া দক্ষিণ ভারতেরও কিছু কিছু উপকূলবর্তী অঞ্চলে পলিমাটি দেখতে পাওয়া যায়। পলিমাটি চাষের জন্য সব থেকে বেশি উপকারী মাটি। নবীন পলিমাটিকে বলা হয় খাদার, পুরানো পলিমাটিকে বলা হয় ভাঙ্গার। ঠিক আছে, এই পলিমাটিকে বলা হয় ট্রান্সপোর্টেড সয়েল বা মাইগ্রেটেড সয়েল। পলিমাটিকে বলা হচ্ছে ট্রান্সপোর্টেড সয়েল বা মাইগ্রেটেড সয়েল। তোমাদের কেউ কেউ ক্লাস দেখতে পাচ্ছে না, তারা আমাকে মেসেজ করছে। পরেরটা হচ্ছে, তবে হয়তো আমাকে সেই ফোনই আসছে। পরেরটাতে ওরা বলছে যে ক্লাস দেখতেই পাচ্ছে না, দেখতে পাচ্ছে না মানে ওর কাছে ওদের অ্যাপের মধ্যে শো করছে না। সেটা তো হওয়ার কথা নয়, কেন এরকম হচ্ছে আমি বলতেও পারবো না। চলো, তো এটা হচ্ছে নবীন পলিমাটিকে বলা হচ্ছে খাদার, পুরানো পলিমাটিকে বলা হচ্ছে ভাঙ্গার। নবীন পলিমাটিকে বলা হচ্ছে খাদার, পুরানো পলিমাটিকে বলা হচ্ছে ভাঙ্গার। এটাকে ট্রান্সপোর্টেড বা মাইগ্রেটেড সয়েল বলা হয়, কারণ এটা অ্যাজোনাল টাইপ অফ সয়েল। কারণ এই সয়েলটা অ্যাজোনাল টাইপ অফ সয়েল, ঠিক আছে। কারণ যেখানে সয়েলটা তৈরি হচ্ছে সেখানে দেখতে পাওয়া যায় না, তারপর ভাসমান অবস্থায় একটা জায়গা থেকে অন্য জায়গায় গিয়ে সেটা জমা হয়, সেখান থেকে সয়েলটা দেখতে পাওয়া যায়। ওকে, পরেরটাতে আসছি। পরেরটা হচ্ছে কৃষ্ণ মৃত্তিকা। এইটা হচ্ছে কৃষ্ণ মৃত্তিকা, ভারতবর্ষের 15% জায়গা জুড়ে এই সয়েলটা রয়েছে। ভারতের 15% জায়গা জুড়ে কৃষ্ণ মৃত্তিকা রয়েছে। কৃষ্ণ মৃত্তিকাকে বলা হচ্ছে ব্ল্যাক সয়েল। কৃষ্ণ মৃত্তিকাকে বলা হচ্ছিল ব্ল্যাক সয়েল। ওকে, এটা ব্যাসল্ট শিলা থেকে তৈরি হয়েছে, এটা মেইনলি তৈরি হয়েছে ব্যাসল্ট শিলা থেকে।
ব্যাসাল্ট শিলা থেকে ইভেনচুয়ালি আস্তে আস্তে কি এই সয়েলটা তৈরি হয়েছে। এই সয়েলটাকে অনেকগুলো ক্যারেক্টারিস্টিক্স রয়েছে। এই সয়েলটাকে বলা হয় সেলফ প্লাউইং সয়েল। সেলফ প্লাউইং সয়েল মানে কি, মানে দেখে মনে হয় কেউ যেন নিজেই চাষ করে দিয়েছে। এই সয়েলটাকে বলা হচ্ছে সেলফ প্লাউইং সয়েল। এতটাই এইটার সয়েল মানে কি বলবো, ওয়াটার হোল্ডিং ক্যাপাসিটি ইজ ভেরি হাই। এই সয়েলটার জল ধারণ ক্ষমতা অনেক বেশি। তো জল ধারণ ক্ষমতা বেশি হওয়ার কারণে যখন সয়েল ময়েশ্চারটা চলে যায়, যে মুহূর্তে সয়েল ময়েশ্চার চলে যায়, সয়েলটাকে দেখে মনে হয় সয়েলটা পুরো যেন ফেটে ফেটে গেছে। তো এটাকে বলা হচ্ছে আমাদের সেলফ প্লাউইং সয়েল, মানে দেখে মনে হয় যেন নিজেই নিজেকে চাষ করে দিয়েছে। ওকে, এর পরেরটা হচ্ছে এই সয়েলটাকে বলা হয় ট্রপিক্যাল চারনোজেম। এই সয়েলটাকেই বলা হচ্ছে ট্রপিক্যাল চারনোজেম। ওকে, চারনোজেম সয়েলের যা ক্যারেক্টারিস্টিক্স সেই ক্যারেক্টারিস্টিক্স এখানে দেখতে পাওয়া যায়, তাই এটাকে ট্রপিক্যাল চারনোজেম বলা হয়। এই সয়েলটাকে রেগুড় বলা হয় কারণ এই সয়েলটা ভীষণ ভালো হয় কটনের জন্য খুব ভালো, তো এটাকে রেগুড়ও বলা হয়। পরেরটা হচ্ছে রেড সয়েল। এর পরেরটা হচ্ছে রেড সয়েল। রেড সয়েলটা গ্রানাইট এবং নিজ শিলা থেকে তৈরি হয়েছে। সবকটা সয়েলই মোরাললেস কোনো না কোনো একটা শিলা থেকে তৈরি হয়েছে। তো রেড সয়েল ভারতবর্ষে টোটাল 18% জায়গাতে দেখতে পাওয়া যায়। ভারতবর্ষে টোটাল 18% জায়গাতে রেড সয়েল দেখতে পাওয়া যায়। এটা তৈরি হয়েছে গ্রানাইট শিলা থেকে। এই সয়েলটা তৈরি হয়েছে গ্রানাইট শিলা থেকে, ঠিক আছে? গ্রানাইট শিলা থেকে এই সয়েলটা তৈরি হয়েছে। এই সয়েলের জল ধারণ ক্ষমতা কম। জল ধারণ ক্ষমতা এই সয়েলে বেশি নয়, জল ধারণ ক্ষমতা কম, ঠিক আছে? চাষের জন্য উর্বর নয়, লৌহ সমৃদ্ধ মাটি। পরেরটা হচ্ছে ল্যাটেরাইট সয়েল। ভারতবর্ষে 7.8% জায়গাতে এই সয়েল রয়েছে। ল্যাটেরাইট সয়েল 7.8% জায়গাতে এই সয়েল রয়েছে। এই সয়েলটা যেখানে খুব বেশি বৃষ্টিপাত হয় সেই জায়গাতে দেখতে পাওয়া যায়। কর্ণাটকা, মেঘালয়া এই জায়গাতে সয়েলটা দেখতে পাওয়া যায়। এই সয়েলটাকে বলা হয় প্রোডাক্ট অফ লিচিং। এটা লিচিং এর মাধ্যমে তৈরি হয়েছে। এই সয়েলটা তৈরি হয়েছে লিচিং এর মাধ্যমে। লিচিং কি একটু আগে বলে দিয়েছি, তো লিচিং এর মাধ্যমে এই সয়েলটা তৈরি হয়েছে। খুব একটা উর্বর নয়, উল্টে একদমই অনুর্বর একটা সয়েল, একদমই অনুর্বর একটা সয়েল। এই সয়েলটাতে প্ল্যান্টেশন ক্রপ ভালো হয়। প্ল্যান্টেশন ক্রপ অলরেডি আমি ক্লাসে বলে দিয়েছি, প্ল্যান্টেশন ক্রপ এখানে ভালো হয়। পরেরটা হচ্ছে বনভূমি অঞ্চলের মৃত্তিকা। বনভূমি এবং পার্বত্য অঞ্চলের মৃত্তিকা একই মৃত্তিকা বলা হচ্ছে। ধরো বনভূমি অঞ্চল, তো সেখানে কি হচ্ছে, গাছের পাতা ফাতা গুলো ঝরে পড়ছে, ঝরে পড়ে সেটা ডিকম্পোজ হয়ে গিয়ে ওয়েস্ট বেঙ্গলে ল্যাটেরাইট সয়েল দেখতে পাওয়া যায় পুরুলিয়াতে। সেখানে জলের খুব বেশি প্রভাব থাকে, মানে বৃষ্টি হচ্ছে না, সেখানে বৃষ্টি হচ্ছে না, কিন্তু সেখানে নদীর কাজ কারবার খুব বেশি হচ্ছে। বনভূমি অঞ্চলের সয়েলকে বলা হয় পর্জল মৃত্তিকা। বনভূমি অঞ্চলের সয়েলকে বলা হচ্ছে পর্জল মৃত্তিকা। ওকে,
সাউন্ড নেই, সাউন্ড আছে, আমি 2 মিনিট চুপ করেছি। বনভূমি অঞ্চলে সয়েলকে বলা হচ্ছে পর্জল মৃত্তিকা, কারণ গাছের পাতা ফাতাগুলো ঝরে পড়ে সেগুলো ডিকম্পোজ হয়ে গিয়ে এই সয়েলটা তৈরি করছে। পর্জল কথার অর্থ হচ্ছে ধূসর বর্ণের যে মৃত্তিকা সেটাকে বলা হচ্ছে পর্জল মৃত্তিকা। এর পরেরটাতে আসছি সেটা হচ্ছে মরু অঞ্চলের মৃত্তিকা। মরু অঞ্চলের মৃত্তিকা যেখানে মরু এবং মরু প্রায় টাইপ অফ ওয়েদার দেখতে পাওয়া যায়। তোমাদের ক্লাইমেট হয়ে গেছে, বুঝতে পারবে। মরু এবং মরু প্রায় টাইপ অফ ওয়েদার রয়েছে, সেখানে আমাদের মরু অঞ্চলের মৃত্তিকা দেখতে পাওয়া যায়। মরু অঞ্চলের মৃত্তিকাকে বলা হচ্ছে সিরোজেম টাইপ অফ সয়েল। সিরোজেম টাইপ অফ সয়েল বলা হচ্ছে মরু অঞ্চলের মৃত্তিকাকে। এখানে মৃত্তিকাতে বেলে মাটির পরিমাণ বেশি, শুষ্ক অঞ্চলে যেমন মৃত্তিকা হয় সেটা জল ধারণ ক্ষমতা অত্যন্ত কম। পরেরটা হচ্ছে লবণাক্ত মৃত্তিকা। এর পরেরটাতে যাচ্ছি লবণাক্ত মৃত্তিকা। লবণাক্ত মৃত্তিকাকে বিভিন্ন নামে ডাকা হয়, তো নাম ধরেই প্রশ্ন আসে। রে, কালার, উষার, এগুলো হচ্ছে লবণাক্ত মৃত্তিকার নাম। ভারতবর্ষের মেনলি উপকূলবর্তী অঞ্চলে লবণাক্ত মৃত্তিকা দেখতে পাওয়া যায়, এছাড়াও হরিয়ানা রিজিয়নেও লবণাক্ত মৃত্তিকা দেখতে পাওয়া যায়। রে, কালার, উষার এগুলো হচ্ছে লবণাক্ত মৃত্তিকারই আলাদা আলাদা নাম। আর লাস্টটা হচ্ছে পিটি সয়েল। পিটি সয়েলটাকে যেটাকে বলা হচ্ছে জলাভূমি অঞ্চলের মৃত্তিকা। পিটি সয়েল যাকে বলা হয় জলাভূমি অঞ্চলের মৃত্তিকা, এইটাকে বলা হচ্ছে কারি। কেরালাতে এই সয়েলকেই বলা হয় কারি। জলাভূমি অঞ্চলের মৃত্তিকা হাইলি অ্যাসিডিক একটা সয়েল। ধরো কোনো একটা জায়গাতে ওয়াটার লগিং হয়ে গেছে, এবার ওয়াটারটা বেরিয়ে যাওয়ার সময় ওখানে যে গাছপালা গুলো ছিল ওই জায়গাটার মধ্যে সেগুলো মরে যায়। সেগুলো মরে গিয়ে একটা হাইলি ডিকম্পোজ সয়েল, মানে হাইলি অ্যাসিডিক একটা সয়েল তৈরি করে, তো সেটাকে বলা হচ্ছে আমাদের পিটি সয়েল। কেরালাতে এই সয়েলকেই বলা হয় কারি। বুঝতে পেরেছো? ক্লিয়ার হয়েছে? কোনো প্রশ্ন, কোনো ডাউট? ঠিক আছে, চলো আমি এন্ড করলাম, 2 মিনিট পরে আবার জয়েন করো, আজকে লাস্ট ক্লাস করে ছেড়ে দেবো। ঠিক আছে, চলো। আজকে ক্লাসে কারো কোনো ডাউট নেই, আমি জিজ্ঞেস করে নিলাম। যদি কোনো ডাউট থাকে নেক্সট ক্লাসে বলো, আমি এন্ড করছি, নেক্সট ক্লাসে জয়েন করো।